হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MR জিও স্টাডি। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো বর্তমানে পরীক্ষার মৌসুম চলছে, সঙ্গে শীতের মৌসুমও। বেশিরভাগ কী করো, শীতকালে লেপ, ব্ল্যাঙ্কেট, কম্বল এর তলায় বাবা মায়ের চোখের আড়ালে মোবাইল নিয়ে ঢুকে মোবাইল স্ক্রল করছো, রিলস দেখছো, এ করে সময় নষ্ট করছো। যে রেজাল্ট খারাপ হবে পরীক্ষায়, তারপর দায়ী থাকবে তুমি, ভবিষ্যৎ নষ্ট হবে নিজের। সুতরাং পড়াশোনা এখন মন দিয়ে শুরু করো, বেশি দিন সময় নেই, আর সামনে 2 মাস বাকি, প্রায় 2 মাস। তুমি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো ফেব্রুয়ারি প্রথম থেকে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ভূগোল পরীক্ষা উচ্চ মাধ্যমিক 29শে ফেব্রুয়ারি আছে। সুতরাং হিসেব করে দেখলে তোমাদের হাতে পুরোপুরি 2 মাস সময়, এর বেশি নেই। তাই যারা মোটামুটি পড়াশোনা করেছো টেস্ট পরীক্ষা পর্যন্ত, এবং অনেকে তো তোমাদের মধ্যে যারা খুব ভালো পড়াশোনা করেছো, প্রিপারেশন নিয়েছো পরীক্ষার জন্য, এবং যারা মোটামুটি পড়াশোনা করেছো এবং যারা একেবারেই পড়োনি, তাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু সাজেশন তুলে ধরবো, যেগুলোর মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আমি এই চ্যানেলে মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ে সাজেশন এবং উচ্চ মাধ্যমিকের ভূগোল সঙ্গে পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং পুষ্টিবিদ্যা বা নিউট্রিশন এবং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বিষয়ে সাজেশন দেব, এবং ওই সাজেশন থেকে তোমরা পুরোপুরি সমস্ত লং প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা নিশ্চিত থাকতে পারো। কারণ আমি ঝাড়গ্রাম জেলার সুনামধন্য কোচিং সেন্টার নয়নদার কোচিং সেন্টার এবং সঙ্গে আমার নিজের স্টাডি সেন্টার রয়েছে বামদাতে, সেখানে বিগত 13 বছর ধরে আমি গাইডারের হিসেবে নিযুক্ত আছি ভূগোল বিষয়ের সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো বললাম। তো এই বছর উচ্চ মাধ্যমিকে ঝাড়গ্রাম জেলার প্রায় 12-13টা স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন মূল্যায়ন করে, সঙ্গে রায়মার্টিন এবং WBTA টেস্ট পেপার এর সমস্ত প্রশ্নাবলী মূল্যায়ন করে আমি যেগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করব, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ঝাড়গ্রাম জেলার 12-13টা স্কুলের অনেক ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে গাইড নিচ্ছে, এবং টেস্ট পরীক্ষার পূর্বে আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে তাদের পুরোপুরি কমন ছিল, 100% কমন ছিল সমস্ত লং প্রশ্ন। তাদের সমস্ত লং প্রশ্ন ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে। প্রতি বছরই আমি ঝাড়গ্রাম জেলার অধিকাংশ স্কুলের প্রশ্নাবলী ঘেঁটে করে সঙ্গে রায়মার্টিন, BTA, WBTA সমস্ত আনুষঙ্গিক উপাদানগুলো ঘেঁটে আমি ফাইনাল সাজেশন তৈরি করি, প্রতি বছরই সাজেশন দিই, এবং সেই সাজেশন থেকে প্রতি বছরই সমস্ত স্টুডেন্টই কমন পায়, সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হোক। তো প্রতি বছরের নাই এবছরও আমি তোমাদের কাছে সাজেশন তুলে দেবো। দেখো, আরেকটা কথা, তোমরা এই চ্যানেলে কেবলমাত্র সাজেশনই পাবে না, সাজেশনের প্রত্যেকটা অধ্যায়ে যে সমস্ত প্রশ্নাবলী আমি তুলে ধরেছি, সেই প্রশ্নগুলির সমস্ত উত্তরের বর্ণনা অর্থাৎ উত্তরের আলোচনা বুঝিয়ে বিষয়গুলোকে তোমাদেরকে রপ্ত করানোর জন্য আমি লাইভ ক্লাস নিয়ে আসছি, এবং সেই লাইভ ক্লাসের ডেট টাইম সম্পর্কে জানতে হলে আমার ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং সঙ্গে যদি কারো নোটসপত্র ইত্যাদি যদি প্রয়োজনও হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আচ্ছা, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9735788045। এই নাম্বারে কারো যদি নোটের প্রয়োজন থাকে, এই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নের স্ট্যান্ডার্ড নোট, স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোট যদি কারো প্রয়োজন হয়ে থাকে, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কল করতে পারো, বা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ রয়েছে, সেখানে তোমাদেরকে অ্যাড করে আমি নোটস প্রোভাইড করে দেবো। চলো বাড়তি কথা না বলে তাহলে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর 2024 সালের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, যেগুলো পড়লে আমরা সমস্ত লং প্রশ্ন কমন পাবো, তো এর মধ্যে প্রাকৃতিক পোর্শনটা আমি পার্ট 1 উল্লেখ করে ইউটিউবে পোস্ট করব, এবং অর্থনৈতিক ভূগোলটা পার্ট 2 অর্থনৈতিক ভূগোল উল্লেখ করে আমি পোস্ট করব। তো তোমরা প্রথম প্রাকৃতিক ভূগোলের সাজেশনটা দেখছো, তো আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু তুলে দিইনি। যে সমস্ত অধ্যায়গুলি থেকে 20-25টা করে লং প্রশ্ন হয়, সেই অধ্যায়গুলো থেকে আমি দেখো দুটো 3টে করে প্রশ্ন তুলে ধরেছি। যেগুলো থেকে 40-50টা লং প্রশ্ন হয় বা তারও বেশি হয়, যেমন পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায় থেকে, তো এই অধ্যায় থেকে প্রায় 50-60টা লং প্রশ্ন হয়, যার মধ্যে 4টা সাব ইউনিট রয়েছে। তো এখান থেকে আমি মাত্র তোমাদের কাছে তুলে ধরেছি 3-5-3-8-9টা লং প্রশ্ন, যথেষ্ট কম সংখ্যক প্রশ্ন তুলে ধরেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার কোয়ালিটির সমস্ত প্রশ্ন, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইটাল প্রশ্ন। এগুলোর মধ্যে কোনো প্রশ্ন সেরকম ছেড়ে না পড়ে গিয়ে পরীক্ষা হলে যাবে না, কেন
এর বাইরে প্রশ্ন হবে না ঠিকই, কিন্তু এগুলোর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন না পড়ো তাহলে কিন্তু বাই মিস্টেক হয়ে যেতে পারে, তোমার ভুলে তোমার শাস্তি। প্রাকৃতিক ভূগোলের 7টা অধ্যায় আছে তোমাদের, প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত। প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলোর মধ্যে থেকে 3, 4, 5 এবং 6 নম্বরের লং প্রশ্ন আমরা সমস্ত পেয়ে যাব, সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে গত বছর সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য সঞ্চয় কার্য ইম্পর্টেন্ট ছিল এবং সেইখানে আমি সাজেশন দিয়েছিলাম। তোমার গত বছর যদি মনের মধ্যে ডাউট জাগে যে সাজেশন পড়ে পাবো কি না, তাহলে আমার পূর্বের ভিডিও দেখে নিতে পারো। তো এবছরও তাই, এখান থেকে আমি চুনাপাথর গঠিত অঞ্চল বা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও। আমি এখানে জয়েন্ট কোশ্চেন দুটো আছে, দেখো চুনাপাথর গঠিত অঞ্চল বা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য দুটো দিয়েছি না, এর মধ্যে কিন্তু ক্ষয় কার্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ক্ষয় কার্য খুব ভালো করে পড়বে। ক্ষয় কার্য আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং এটা তোমাদের একের দাগের প্রশ্নে থাকবে, একের দাগের এতে ফার্স্ট। এর সঙ্গে জয়েন্ট প্রশ্ন হিসেবে থাকতে পারে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, বা অথবা দাগে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে, বা এবং তৃতীয় চতুর্থ মিলেও থাকতে পারে। প্রথম অধ্যায় আমরা এই প্রশ্নটা পড়লে একটা 5 নম্বরের লং প্রশ্ন পেয়ে যাবো, বা 6 নম্বরের লং প্রশ্ন থাকতে পারে, বা 4এও থাকতে পারে। ভূগোলে ভ্যারাইটিস লং প্রশ্ন হয় সব 3, 4, 5, 6 এর সঙ্গে আবার 2 নম্বরের প্রশ্ন থাকে। 2 নম্বরের প্রশ্ন আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি একটা আলাদা ভিডিও করব। পার্ট 1-এ প্রাকৃতিক ভূগোলে 3, 4, 5, 6 লং প্রশ্ন দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে টোটাল মনে হয় সম্ভবত ওই 20 থেকে 22 থেকে 25টা লং প্রশ্ন আছে, এর বেশি নেই। এবং অর্থনৈতিক ভূগোলেও তোমাদের 3, 4, 5, 6 নম্বরের ওই একই রকম 22 থেকে 25টা লং প্রশ্ন দেবো, যেখানে ধরো এগ্রিকালচার বা কৃষিকাজ থেকে তোমাদের কোশ্চেন থাকে প্রায় 50-60টা লং প্রশ্ন, শিল্প থেকে প্রায় 35-40টা লং প্রশ্ন হয় দুটো অধ্যায়ে। এছাড়া আরও তো তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলী রয়েছে, সঙ্গে আছে জনসংখ্যা জনবসতি, সেখান থেকেও 30, 35, 40টা লং প্রশ্ন হয়। আবার আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বা ভারতের অর্থনৈতিক উন্নয়ন শেষ অধ্যায় 10ম অধ্যায় থেকে, সেখান থেকেও মোটামুটি তোমাদের 10টা মতো লং প্রশ্ন হয়। তো আমি সেই সমস্ত মিলিয়ে করে আমি সেখান থেকেও 22 থেকে 25টা লং প্রশ্ন দেবো। তো পার্ট 1-এর ভিডিও যারা দেখছো তারা অবশ্যই পার্ট 2 ভিডিও দেখেও, এবং ভিডিওর যা কিছু এখানে আমি মশলা দিচ্ছি, অর্থাৎ যা কিছু ম্যাটেরিয়ালস দিচ্ছি, সমস্ত ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, খাতা খুলে বসো, খাতা খুলে নিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অ্যান্ড ক্লিয়ার, শ্যাম্পু নয়, ক্লিন অ্যান্ড ক্লিয়ার পেজ নিয়ে বেশ সুন্দর করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোলো, সাজেশনগুলো অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্ন তোলো এবং সেগুলোকে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে স্টাডি করো, আমার লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আমার লাইভ ক্লাস সম্পর্কে জানার জন্য, ডেট টাইম জানার জন্য আমাকে পার্সোনালি আমার এই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমি জানিয়ে দেবো তোমাদের কবে কি লাইভ ক্লাস হবে। হ্যাঁ, ভূগোল ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানেরও ক্লাস হবে 12-এর সঙ্গে, পরিবেশবিদ্যারও চেষ্টা করছি আমি ক্লাস নিয়ে আসার, লাইভ ক্লাস, এবং তারও সাজেশন ভিত্তিক হবে এবং সেই সাজেশন আমি কিছুদিনের মধ্যে আপলোড করব। আর সঙ্গে আবার কি ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়েরও আমি লাইভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, সময় যতটা সম্ভব আমি ম্যানেজ করার চেষ্টা করছি। সারাদিন আমার ক্লাস থেকে ব্যাচ থেকে, তাই আমি সময়টা খুবই কম পাই। তো চলো আবার পূর্বের বিষয়ে ফিরে যাওয়া যাক। বিভিন্ন প্রকার, এখানে দেখো প্রথম অধ্যায় তাদের চুনাপাথর গঠিত অঞ্চল বা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয় কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও। এই প্রশ্নটা ভালো করে করবে। সেকেন্ড প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্র সহ বর্ণনা করো। এই দুটো লং প্রশ্ন পড়লে কিন্তু এখান থেকে লং প্রশ্ন পেয়ে যাবো, প্রথম অধ্যায় যা লং প্রশ্ন আসবে তা আমরা পেয়ে যাবো। দ্বিতীয় অধ্যায়ের দেখো এখান থেকে অনেক প্রশ্ন হয়, সেখান থেকে আমি দুটো মাত্র কোশ্চেন দিয়েছি। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার কাছে রানালি আদিবাসী স্কুল আছে, দহিজুলি স্কুল, ঝাড়গ্রাম ননিওয়ালা বয়েজ, দোলকাট পুকুরিয়া, কাবগাড়ি শাহাবাতী মহাবিদ্যালয়, শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, RBM ঝাড়গ্রাম ননিওয়ালা বালিকা বিদ্যালয়, বৈতা, শ্রীগোপাল, আঁধারিয়া স্কুল। এই মুহূর্তে প্রশ্নাবলী আমার কাছে সামনেই রয়েছে, এই মুহূর্তে আমার এই সমস্ত প্রশ্নাবলী আমি ঘেঁটে সমস্ত দেখেছি। হ্যাঁ, এখান থেকে আমি ডিসাইড করেছি, সঙ্গে আবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তোমার সাজেশনের কোশ্চেন সিলেক্ট করেছি।
তো তোমরা এটুকু বিশ্বাস রেখে ভালো করে পড়াশোনা করবে যে এইগুলো পড়লেই কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা পড়োইনি একেবারে তারা এই সমস্ত প্রশ্নাবলী আমার সঙ্গে সাথে থাকো, প্রতিদিন কিভাবে পড়তে হবে এই 2 মাস বা প্রায় 1.5 মাস সময়, ধরো 1.5 মাসই ধরে না, তো এই 1.5 মাসে কিভাবে প্রতিদিন স্টাডি করবে সেটা আমি ভিডিও শেষে বলছি। তো দ্বিতীয় অধ্যায় তাহলে হলো কি, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। সেকেন্ড কোশ্চেন, ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো, এটাই খুব ভালো করে পড়বে। এটা ভিভিআই দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র থেকে, এটাও দেখে রাখবে এবং এটা আমি আলোচনা করব। তৃতীয় অধ্যায় থেকে দেখো জল নির্গম প্রণালী আছে, তৃতীয় অধ্যায় হচ্ছে জল নির্গম প্রণালী বা নদী নকশা থেকে অনেক প্রশ্ন হয়। তার মধ্যে বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে বিবরণ দাও। এখানে আমি মাত্র 4টা জল নির্গম প্রণালী বিশেষভাবে তুলে ধরেছি এবং তাদের প্রত্যেকটা জল নির্গম প্রণালীর সঙ্গে নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক। ধরো বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কাকে বলে, বৈশিষ্ট্য এবং এর সঙ্গে পড়তে হবে নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক। সর্বমোট কোশ্চেন হতে পারে যে নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে জল নির্গম প্রণালীর সম্পর্ক আলোচনা করো। তখন অনেকগুলো জল নির্গম প্রণালীর সম্পর্ক আলোচনা করতে হবে, কিন্তু বিশেষভাবে যদি কোনো একটা উল্লেখ করে দেয়, ধরো বৃক্ষরূপী জল নির্গম প্রণালী এবং তার নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, তাহলে এটাকে নিয়েই তার উত্তরে আলোচনা করতে হবে। এই 4টা জল নির্গম প্রণালীর মধ্যে আবার পার্থক্য হয়, বৃক্ষরূপী জাফিরূপী জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। সেগুলো 2 নম্বরের প্রশ্নে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে দেবো। এখানে লং এর হিসেবে এই 4টে জল নির্গম প্রণালী সম্পর্কে বিশেষভাবে পড়বে, কাকে বলে, বৈশিষ্ট্য এবং তার নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের মধ্যে সম্পর্ক। চতুর্থ অধ্যায় আছে তোমাদের মৃত্তিকা থেকে একটা 4 নম্বরের প্রশ্ন থাকে বা 5 নম্বরের প্রশ্ন থাকে। প্রত্যেকটা অধ্যায় থেকে বিশেষ কিছু নাম্বার তো সিলেক্টেড আছে কাউন্সিল থেকে সিলেবাস অনুযায়ী, কিন্তু কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকে এটা কিন্তু প্রতি বছর সেম থাকে না, পরিবর্তন হয়। তাই এইসব নাম্বার নিয়ে অযথাই বেকার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, ওগুলো মনে রেখেও লাভ নেই তোমাদের। তোমরা যেটা বলছি সেভাবে পড়াশোনা করো। মৃত্তিকা সৃষ্টির উপাদান, চতুর্থ অধ্যায় তাহলে কি, চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে মৃত্তিকা সৃষ্টির উপাদান বা কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। গত বছর অর্থাৎ 23-এ উচ্চ মাধ্যমিক 2023-এ এই অধ্যায় থেকে মৃত্তিকা সৃষ্টির সক্রিয় বা অ্যাক্টিভ ফ্যাক্টর হিসেবে জলবায়ুর ভূমিকা এসেছিল, কিন্তু জলবায়ুর ভূমিকা এই বছর আসবে না। তো উপাদান থেকেই যেহেতু প্রশ্ন এসেছিল, তাই এই প্রশ্নটা কিন্তু এই বছর এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও দিয়েছি। কেন এটা প্রায় প্রত্যেকটা ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটা স্কুলে প্রায় টেস্ট পরীক্ষায় দিয়েছে, অনেকগুলো স্কুলে। মৃত্তিকা সৃষ্টির উপাদান হিসেবে জলবায়ুর ভূমিকা বাদ দিয়েও বাকি যে সক্রিয় উপাদানগুলো রয়েছে, জীবজগৎ, প্রাণী, উদ্ভিদ এবং সঙ্গে বেসিক ফ্যাক্টরগুলো, সময়, আদি, শিলা, এই সমস্তগুলো, ওগুলো থেকেও প্রশ্ন পড়তে পারে। সুতরাং এটা একটু পড়ে রাখবে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ, সংরক্ষণের পদ্ধতি এবং মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, আর সঙ্গে আছে আদর্শ মৃত্তিকা পরিলেখ। জানো তোমরা 3টে প্রক্রিয়া আছে, প্রাথমিক প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট প্রক্রিয়া। সেই প্রক্রিয়াগুলো কাকে বলে এবং উদাহরণগুলো, মৃত্তিকার উদাহরণগুলো, প্রত্যেকটা প্রক্রিয়ায় কি কি মাটি গঠিত হয় আর কি। মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা ক্ষয় যাতে রোধ করা যায় সেরকম পদ্ধতি বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো। এটা ভিভিআই কোশ্চেন, খুব ভেরি ইম্পর্টেন্ট। একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বর্ণনাও, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো মৃত্তিকা থেকে তোমাদের অনেক প্রশ্ন হয়, 22-25টা বেশি লং প্রশ্ন হয়, সেখান থেকে আমি মাত্র 3টে প্রশ্ন খুব ভালো করে পড়তে বলছি। সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি আলোচনা করো, মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো, আর একটা হচ্ছে একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বর্ণনা দাও। এবারে 2 নম্বরের প্রশ্নে কিছু, যেমন তোমরা পড়েছ মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলো পড়েছ। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়ায় তোমরা ইলুভিয়েশন পড়েছ, অর্থাৎ অধগমন, সঞ্চায়ন। তো সে তার মধ্যে পার্থক্য আসতে পারে, সেগুলো 2 নম্বরের প্রশ্ন, সেগুলো আমি 2 নম্বরের তালিকায় দেবো। এবারে নেক্সট যাওয়া যাক পঞ্চম অধ্যায় তোমাদের আছে কি, বায়ুমণ্ডলে অনেক প্রশ্ন আছে। আমি প্রথমেই বললাম বায়ুমণ্ডল থেকে প্রায় 60টারও বেশি লং প্রশ্ন হয়, 4টে পার্ট আছে। 4টা পার্টের টোটাল পার্ট থেকে আমি কোশ্চেন মাত্র 9টা কোশ্চেন দিয়েছি। তো এগুলো তোমাকে পড়তেই হবে, তোমাদেরকে সবাইকে পড়তে হবে। এগুলোর মধ্যে থেকে আবার কিছু যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের গ্যাপ তৈরি হয়ে যাবে, এবং সেই গ্যাপ তোমরা ভবিষ্যতেও শুধরাতে পারবে না, পরীক্ষা লিখতে পারবে না অ্যান্সার যখন, তখন আর ভবিষ্যতে শুধরাবে কি করে। প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল থেকে, যেটা এবছর খুবই ইম্পর্টেন্ট, জাঙ্গল উদ্ভিদ বা জলজ উদ্ভিদ। আমি লিখেছি দেখো, জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট বলা হয় এবং জাঙ্গল উদ্ভিদকে বলা হয় জেরোফাইট বা মরু উদ্ভিদ। এদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবেই, জলজ উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদের মধ্যে যে কোনো একটা অভিযোজনগত বৈশিষ্ট্য।
সেকেন্ড কোশ্চেন লিখেছি ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি, গঠন এবং এদের মধ্যে পার্থক্য। অনেক টেস্ট পরীক্ষায় ঝাড়গ্রাম জেলার অনেক স্কুলে দিয়েছে এই কোশ্চেনটা, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য দিয়েছে। আবার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি, এটাও ইম্পর্টেন্ট কিন্তু এই অধ্যায় থেকে, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এবছরের সবচেয়ে বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব। থার্ড প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। তোমরা WBT এর টেস্ট পেপার যদি দেখে থাকো প্রায় পেজেই রয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, এবং বহু স্কুলে টেস্ট পরীক্ষায়ও এই প্রশ্নটা দিয়েছে, বহু স্কুলে দিয়েছে, বেশিরভাগ স্কুলে। এটা আসবে একদম নিশ্চিত করে রাখো, একেবারে আসবে এটা বায়ুমণ্ডল থেকে। নেক্সট কোশ্চেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনে এল নিনোর প্রভাব আলোচনা করো। ভালো করে পড়বে, এটাও বুঝে পড়তে হবে এগুলো। ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ওটা দেখলাম ঝাড়গ্রাম জেলা 3-4টা স্কুলে এই প্রশ্নটা দিয়েছে, ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা অনেক টেস্ট পেপারে অনেক পেজে রয়েছে। নেক্সট কোশ্চেন, উষ্ণতার ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ আলোচনা করো। এটা তোমরা বায়ুমণ্ডলের জলবায়ু পরিবর্তন আগের অধ্যায়, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু শ্রেণীভাগ এবং স্বাভাবিক উদ্ভিদ, ওই পার্টের থেকে বিজ্ঞানী রনকিয়ারের যে উষ্ণতার ভিত্তিতে শ্রেণীভাগ ওটা লিখতে হবে, যেটা মেগাথাম, মেসোথামস, মাইক্রোথামস এবং হেকিস্টোথামস, সেই উদ্ভিদ সম্পর্কে বিবরণ দিতে হবে। খুব সহজ প্রশ্ন এবং উত্তর খুব সহজ, একটু পরে বুঝে নিলে খুব সহজে পড়া হয়ে যাবে। জেট বায়ুর জীবনচক্র চিত্রসহ বর্ণনা করো। জেট বায়ুর জীবনচক্র চিত্রসহ বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়বে এটা ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। আন্টার্কটিকায় ওজোন স্তর বিনাশের বা ধ্বংসের কারণ। আন্টার্কটিকায় ওজোন স্তর বিনাশের বা ধ্বংসের কারণ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্টার্কটিকায় ওজোন স্তর বিনাশের বা ধ্বংসের কারণগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন এখানে আমি যেটা দিয়েছি, জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস এফেক্ট, বা গ্রিন হাউস বাংলায় বলা হয় কি সবুজগড় প্রভাব। ব্যাপারগুলো সবই কিন্তু প্রায় সেম, একটার জন্য আরেকটা হয়, এই জন্য আমাদের কোশ্চেনে একই উত্তর আমরা বিভিন্ন যে প্রশ্নের ক্ষেত্রে লিখতে পারি আমরা, কেননা বেসিক বিষয়গুলো প্রায় সেম বা একই রকম। তো 3টে প্রশ্নকে আমি এইভাবে লিখেছি যে তোমরা একটা প্রশ্নের উত্তর পড়লে বাকি 2টো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে। জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট বা সবুজগড় প্রভাব বৃদ্ধির কারণ এবং তার প্রভাব বা ফলাফল। জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, সেটাই বিশ্ব উষ্ণায়নের ফলাফল, কেন বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন করছে। আবার গ্রিন হাউস এফেক্ট বা সবুজগড় প্রভাব যেটা, সেটাই হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন করছে, আর তার ফলে যা হচ্ছে সেটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলাফল। এটা খুব ভালো পড়বে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি হলো, জাঙ্গল উদ্ভিদ এর অভিযোজনগত বৈশিষ্ট্য, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি, তার মধ্যে নাতিশীতোষ্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্সট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করে, এটা হচ্ছে এখানকার VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে সবচেয়ে 5 স্টারের কোশ্চেন হচ্ছে এটা, 5 স্টারের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য আছে, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে। আন্টার্কটিকা ওজোন স্তর বিনাশের বা ধ্বংসের কারণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জেট বায়ুর জীবনচক্র মোটামুটি ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে, তবুও পড়ে রাখতে হবে। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট বা সবুজগড় প্রভাব বৃদ্ধির কারণ এবং প্রভাব বা ফলাফল আলোচনা করো, এটাও ভালো করে পড়তে হবে। নেক্সট আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। সেখান থেকে লং প্রশ্ন হয়, ওটা 7-8 লং প্রশ্ন হয়। তো সেখান থেকে আমরা পড়বো কি, সবচেয়ে বেশি করে পড়বো জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বা কৌশলগুলি উদাহরণ সহ আলোচনা করো। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বা কৌশলগুলি আলোচনা করো। এটার সঙ্গে সঙ্গে আমরা পড়বো জীববৈচিত্র্য থেকে আর কি, আর পড়বো ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বা কৌশলগুলি যদি পড়ো, সেখান থেকে 2টো পদ্ধতি মেন তোমরা জানো। আবাসস্থল সংরক্ষণের 2টো পদ্ধতি, এক হচ্ছে ইনসিটু বা আন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্সিটু বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। এখানে পদ্ধতি বা কৌশলগুলোর মধ্যে ইনসিটু এক্সিটু পড়ে নিলে তোমরা পার্থক্য সুন্দর লিখতে পারবে ইনসিটু এবং এক্সিটুর মধ্যে। নেক্সট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট,
জীবচিত্রের গুরুত্ব আলোচনা করো। অনেক গুরুত্ব আছে, দেখবে বাস্তুনৈতিক গুরুত্ব আছে, নান্দনিক গুরুত্ব আছে, আমাদের অর্থনৈতিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব আছে, বহু গুরুত্ব আছে। সমস্ত গুরুত্ব একবার পড়লেই পড়া হয়ে যাবে। নেক্সট অধ্যায় প্রাকৃতিকের লাস্ট অধ্যায় সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় আছে আমাদের কি প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া। এই অধ্যায় থেকে 3-4 নম্বরের লং প্রশ্ন থাকে। যদি আসে এখান থেকে কোনো প্রশ্ন, তাহলে একমাত্র প্রশ্ন এখান থেকে পড়তে পারে, সেটা হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের পূর্ববর্তী, পরবর্তী এবং বিপর্যয়কালীন ব্যবস্থাপনা সম্পর্কে, অর্থাৎ PMR, অর্থাৎ প্রিপেয়ারনেস, মিটিগেশন এবং অ্যান্ড রিকভারি। প্রিপেয়ারনেস প্রস্তুতিকরণ পর্যায়, যেটাকে পূর্ববর্তী পর্যায় বলা হয় বিপর্যয়ের বা দুর্যোগের। মিটিগেশন বা পরবর্তী পর্যায়, যেখানে মিটিগেশন করা হয়, অর্থাৎ বিপর্যয়কালীন ব্যবস্থাপনা। এবং রিকভারি অর্থাৎ পরবর্তী ব্যবস্থাপনা। অর্থাৎ বিপর্যয় হয়ে যাওয়ার পর যখন সেখানকার মানুষদের উদ্ধার করে, তাদেরকে সেফ জায়গায় নিয়ে এসে করে তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মোটামুটি চাহিদা পূরণ করা হয়, রিকভার করা হয়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো এখানে আমি এটা আগে পরে একটু লিখেছি। পি হচ্ছে এটা পূর্ববর্তী, মিটিগেশন বলতে বিপর্যয়কালীন, বিপর্যয় যখন চলে। আর পরবর্তী বলতে এখানে দুর্যোগের পরে যখন রিকভারি করা হয়, অঞ্চলের মানুষদের যখন উদ্ধার করে নিয়ে আসা হয় এবং তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির চাহিদা যখন পূরণ করা হয়, তখন তাকে বলা হচ্ছে রিকভারি। তাহলে এটা একমাত্র প্রশ্ন কেন এই অধ্যায় থেকে একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট খুবই আসে, পরীক্ষা অনেকবার এসেছে, রিপিটেড হয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। পার্থক্য এসে গেছে 2023-এ, পার্থক্য এসে গেছে। সুতরাং প্রাকৃতিকে ওই পার্থক্য আসবে না, যদি আসে এখান থেকে তাহলে কি হবে, দুর্যোগ বিপর্যয়ের পূর্ববর্তী ও পরবর্তী এবং বিপর্যয়কালীন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। বা PMR কি, এসএকিউতে কোশ্চেন হয়, সঙ্গে এখানেও দিবে PMR এর পদক্ষেপগুলি বা PMR সম্পর্কে বিবরণ দাও। তো আমাদের হলো এই টোটাল প্রাকৃতিক ভূগোলের এই 20 থেকে 25 খানা প্রশ্নের একটা পরামর্শমূলক একটা ভিডিও, যেগুলো তোমরা পড়লে প্রাকৃতিকের মোট কটা কোশ্চেন থাকে। প্রাকৃতিকের দুটো দাগ থাকে এবং দুটো দাগে অথবা প্রশ্ন থাকে। প্রথমের দাগে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের অথবা, দ্বিতীয় দাগে যে প্রশ্ন থাকে প্রথমে সেই প্রশ্নে অথবা থাকে। সুতরাং প্রাকৃতিকের মোট 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন, এবং 4টা প্রশ্নে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কোনো একটা দাগ নির্ধারিত হয় না। প্রত্যেকটা দাগে 2-3টে অধ্যায় থেকে প্রশ্ন সংযুক্তকরণ করা হয়। 2+2+3 বা 3+4 বা 5+2 বা 6+1 এই নাম্বার বিভাজনে তোমাদের প্রশ্ন হয়। সুতরাং এখানে কোনো অধ্যায় ছেড়ে আমি এই অধ্যায় পড়বো, এই অধ্যায় পড়বো না, এই অধ্যায় পড়বো না, এই অধ্যায় পড়বো, এরকম করে কিন্তু প্রশ্নে সমস্ত ডিভিশনাল যে সমস্ত জয়েনিং প্রশ্ন থাকে সেই জয়েন প্রশ্ন কিন্তু কমন পাবে না। সুতরাং এখানে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। খুব সামান্য গুটি কয়েক প্রশ্ন দিয়ে করে আমি তোমাদের সাজেশন তুলে ধরেছি, এবং এখান থেকে পুরো টোটালি আমি এখন লিখে দিতে পারি এখানে স্ট্যাম্প দিয়ে করে, জিওগ্রাফি ওয়ার্ল্ডের স্ট্যাম্প দিয়ে 100% এখান থেকে কমন পাবে প্রাকৃতিকের প্রশ্নে, প্রাকৃতিকের পোর্শন থেকে। বুঝে গেছে সবাই? তো এই সাজেশন অনুযায়ী, এই সাজেশন অবলম্বন করে সবাই এখন থেকে পড়াশোনা স্টার্ট করো, এবং এই পড়াশোনা এমনভাবেই করো যেন বুঝে সমস্ত কিছু পড়ো, যেন না ভুলে যাও। একবার পড়লে যেন দীর্ঘদিন মনে থাকে, পরীক্ষার আগে পর্যন্ত মনে থাকে। তার জন্য আমার সঙ্গে যুক্ত থাকো, লাইভ ক্লাসে যুক্ত হয়, এবং লাইভ ক্লাসের জন্য আমি তো বললাম বাকি কথা। এবং শেষে যেটা বলেছিলাম যে কিভাবে পড়বে, এগুলা কিভাবে পড়বে। প্রথম অধ্যায় থেকে যদি এখানে হিসেব করে দেখো 22 থেকে 25টা প্রশ্ন হচ্ছে। তো প্রতিদিন তোমরা একটা করে প্রশ্ন, যে একেবারেই পড়োনি সে আমার লাইভ ক্লাসে যুক্ত থেকে করে, আমার প্রত্যেকটা লাইভ ক্লাসে একটা অধ্যায় মিনিমাম 2 থেকে 3টে লং প্রশ্ন আমি বোঝাবো, সেখানে খুব সুন্দর করে একদম ব্রেনে ঢুকিয়ে গুঁজে সেঁটে দেবো একদম। তো সেই নিয়ে করে একদম ভালো করে ক্লাস দেখে করে তোমরা ভালো করে ভিডিও ক্লাস ফলো করে সেই অনুযায়ী তোমরা বুঝে একটু হালকা করে বই বা নোটপত্র যদি আছে সেখান থেকে পড়ে নিতে পারো। দিলে পুরোপুরি তোমাদের জিনিসটা রপ্ত হয়ে যাবে, পরীক্ষার আগে পর্যন্ত মনে থাকবে, ভুলবে না। পরীক্ষার হলে লিখতেও সুবিধা হবে বুঝে পড়লে। হ্যাঁ, বুঝে পড়ার সুবিধা অনেক আছে। তো বুঝে পড়ো
একটা একটা প্রশ্ন পড়ো প্রতিদিন, 22 দিনে 22টা প্রশ্ন পড়া যাবে, 25 দিনে 25টা প্রশ্ন পড়া যাবে। এখান থেকে যদি 25টা প্রশ্ন পড়ো, অর্থনৈতিক ভূগোলে যদি 25টা প্রশ্ন থাকে তাহলে 25 25 50টা প্রশ্ন, 50টা প্রশ্ন 50 দিনে কভার। যারা আজও পর্যন্ত ভূগোলে কিছুই পড়োনি তারা কিন্তু টোটাল সায়েন্স না, আমি বলেছি না এখান থেকে 100% কমন যাবে, সুতরাং তোমরা সমস্ত প্রশ্নের উত্তরে লিখে দিয়ে আসতে পারবে। তাই এখন থেকে স্টাডি করো, লেপের ভেতরে ব্ল্যাঙ্কেটের ভেতরে মোবাইল নিয়ে ঢুকে মা বাবার চোখের আড়ালে রিলস পাল্টে পাল্টে সময় নষ্ট না করে পড়াশোনা একটু মন দাও। আর এগুলো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকদিন পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকদিন। আমি এটা পড়বো আজকে, কালকে এটা দেখবো না, একবারও খুলে দেখবো না, এটা আমি কালকে খুলে দেখবো, 5 মিনিট খুলে হলেও দেখবো। ছবিগুলো একটু একটা রাফ খাতায়, পুরাতন খাতার যে সমস্ত পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেছে সেই পৃষ্ঠা নষ্টগুলো বের করে কাটিং করে সেগুলো থেকে সেলাই করে দিয়ে আমি সেই পৃষ্ঠায় ছবি আঁকবো, অসংখ্যবার আঁকাবো, যতবার ইচ্ছা করবো। আর সেই ছবি কখন আঁকবো? যখন কোনো কাজই থাকবে না, কখন কাজ করতে ইচ্ছা করবে না, পড়াশোনার মুড নেই, মোবাইলে ঘাঁটারও মুড নেই, সেই সময় আমি বসে বসে মোবাইল তো ঘাঁটাই যাবে না পরীক্ষার আগে, এখন থেকে মোবাইল ঘাঁটা বন্ধ। তো সুতরাং কি করবো তোমরা, এইভাবে প্রতিদিন প্রতিটা প্রশ্ন, আজকে এটা পড়েছো সেটা কালকে আবার দেখবে, একটু হলেও দেখবে, 5 মিনিটের জন্য হলেও দেখবে। কালকে যেটা পড়বে নতুন প্রশ্ন সেটা একই রকম ভাবে আগের প্রশ্নের মতো করে বুঝে পড়লে, পরের দিন নেক্সট প্রশ্ন, তারপরের দিন নেক্সট প্রশ্ন, একটা দিনে একটা করে প্রশ্ন পড়তে বলছি, বেশি নয়। দেখো তোমরা বুঝতেই পারবে না যে তোমার টোটাল সিলেবাস কি করে কভার হয়ে গেল। 50টা টোটাল প্রশ্ন 50 দিনে কভার হয়ে গেল, পরীক্ষা তো 50 দিন বাকি আছে, সুন্দর হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এই নিয়ে তোমাদের পড়াশোনা জোর কদমে স্টার্ট করো। ভূগোল সাজেশনের সঙ্গে সঙ্গে ভূগোল সাজেশনের পার্ট বি আমি নেক্সট কাল পরশু থেকে রিপ্রেজেন্ট করবো, সাথে থাকো, সঙ্গে থাকো। উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের কাছে লিঙ্কটা শেয়ার করে নোটিফিকেশন বাটনের অলে ক্লিক করে রাখো, যেমন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ফার্স্ট পাও এবং সেই ভিডিও দেখে তোমরা উপকৃত হও। আমি চাই তোমরা খুব ভালোভাবে সফল হও, খুব ভালো রেজাল্ট করো, এবং জীবনে ভালো কিছু করো, সমাজে প্রতিষ্ঠা অর্জন করো, নিজের স্ট্যাটাস মর্যাদা বজায় রাখো। বাই।